স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভির সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে আছে আমি নাসিমুল হাসান। দর্শক, গ্যালারির আজকের আয়োজনের পুরোটা জুড়েই থাকবে ক্রিকেট। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন দুজন অতিথি। আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার ও নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা। আপনাদের দুজনকে স্বাগত গ্যালারির স্টুডিওতে। ধন্যবাদ। লেডিস ফার্স্ট সব জায়গায় বলা হয়, সুতরাং নারীর দিকেই ঝুঁকতে হবে। প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে, যে আমাদের ওয়ার্ল্ড কাপ খেলার একটা স্বপ্ন ছিল বাংলাদেশের, আমরা প্রত্যাশা করেছিলাম যে নারী দলটা যেভাবে এগুচ্ছে হয়তো তারা সেই সফলতাটা পাবে, কিন্তু দিন শেষে আমরা ব্যর্থ হয়ে ফিরলাম। কেন? স্বপ্ন আমাদেরও ছিল, আমরা অনেক বড় স্বপ্ন দেখেছিলাম এবার আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো ইনশাল্লাহ। যেটুকু জেতা ম্যাচ ছিল আমরা জিতে ফিরেছি, আর যেটুকু জেতার কথা ছিল না, তবে কঠিন ছিল না, আমরা পারতাম। হয়তো আমরা ফিল্ডিং আর যেটাকে বলে ব্যাটিং, আমরা যদি ভালো করতে পারতাম। যে স্ট্রেংথটা আমাদের ফিল্ডিংয়ে ছিল সেটা আমরা এবার করতে পারিনি। আমরা মিস্টেক ছিল কিছু, যার জন্য হয়তো এবার হয়নি। না, সাউথ আফ্রিকা আর ভারত যদি বাদ দেয়, শ্রীলঙ্কা আর পাকিস্তান কি বাংলাদেশের থেকে অনেক ভালো দল, যে তারা ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতা অর্জন করলো, আমরা পারলাম না? না, এটা আপনি একদম ভালো বলেছেন, কিন্তু আসলে কথা হচ্ছে আমরা অনেক দিন যেমন ম্যাচ খেলি না, তবে এখন আর এক্সপিরিয়েন্সের দোহাই দিয়ে বসে থাকলে চলবে না, কারণ আমরাও কম ম্যাচ খেলি নাই, আমরা 30টা ওডিআই অলরেডি খেলে ফেলেছি। তো সেই ক্ষেত্রে যদি চিন্তা করা হয় যে আমরা কেন পারিনি, আমি একই কথাই স্বীকার করব যে ব্যাটিং ব্যর্থতা, আমরা আসলেই পারি না ব্যাটিং করতে। আমাদের ব্যাটিং শিখতে হবে, শিখে গিয়ে আমাদের ওই আশাটা করতে হবে যে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে আমাদের। আমরা তো সুযোগ অনেক পেয়েছি, বিসিবি আমাদের অনেক সুযোগ দিয়েছে, প্র্যাকটিস ফ্যাসিলিটিস, আমাদের সাউথ আফ্রিকা সিরিজ ছিল 5টা ওডিআইয়ের, সেটা খেলেও আমরা প্রিপারেশন নিয়েই গিয়েছিলাম, তারপরও আমরা পারি নাই। আমরা যেটা পারি আমরা ইমপ্রুভ করেছিলাম আমাদের বোলিংটা আমরা একই জায়গায় আছি, কিন্তু ফিল্ডিংটা আমরা জানি না, ডে বাই ডে আমাদের নষ্টর দিকে চলে যাচ্ছে। সো আমাদের নেক্সট টার্গেট থাকবে শুধু ব্যাটিং ইমপ্রুভমেন্ট না, তার সঙ্গে ফিল্ডিংটাও। হান্নান, আমরা তো দেখি যে ভারতের মতো দেশে মানে তাদের যারা সাবেক তাদেরকে কাজে লাগায়, যেমন ধরেন অনিল কুম্বলে খেলা ছাড়ার পর জাতীয় দলের কোচ, কিন্তু আপনারা যারা আপনার আছেন আশরাফুল বা যারা মানে এখন জাতীয় দলের সাথে না একটু দূরে, তারা কি নারী দলের মানে পরামর্শক হিসাবে স্বল্পকালিক সময় কি মানে ব্যাটিংয়ে কোনো উপকার করতে পারে না? মানে আপনারা তো প্রথম শ্রেণীর ক্রিকেটারই। অবশ্যই, এটা আমার মনে হয় যে আপনি খুব একটা ভালো পয়েন্ট বলেছেন, কারণ সব দলেই কিন্তু সাবেক প্লেয়ারদের একটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং কাজে লাগাচ্ছে, এবং সেটার উপকারও পাচ্ছে কিন্তু সেই দেশগুলো। আমাদের এখন সময় এসেছে, জানারা যেটা মেনশন করলো যে আমাদের ব্যাটিংয়ের যে দুর্বলতাটা, আমি শিওর আমাদের যে কোচ রয়েছে অনেক এক্সপিরিয়েন্স, ইংল্যান্ড টিমের কোচ ছিলেন, যথেষ্ট ভালো কোচ, বাট তারপর আমাদের মানসিক যে ব্যাপারটা, আমাদের মাইন্ড যে রিড করার যে ক্ষমতাটা, সেটা কিন্তু বাঙালির চেয়ে বেশি কোনো বিদেশি কোচ পারবে না এই জায়গায় কিন্তু। এবং আমাদের মেয়েদের যে আমাদের কালচারটা, আমাদের সমাজ ব্যবস্থা সব কিছু মিলে কিন্তু মেয়েদের সঙ্গে শুধু ক্রিকেট না, ক্রিকেটের বাইরেও আরও আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে কাজ করতে হয়। এই বিষয়গুলো আমাদের যদি দেশে একজন প্লেয়ার আসে, সেটা আমাদের সাবেক যে কোনো প্লেয়ার হতে পারে, তো তাদের সঙ্গে যদি মেয়েদের ওই কোঅর্ডিনেশনটা তৈরি করে দেওয়া যায়, আমার মনে হয় ভালো ইমপ্রুভমেন্টের একটা জায়গা আছে। এবং খুবই সিরিয়াসলি আমাদের ব্যাটিংটা নিয়ে কাজ করতে হবে, কারণ আমরা কিন্তু অনেকদিন যাবত দেখে আসছি যে আমাদের মেয়েদের ব্যাটিংয়ের পারফরমেন্সটা আসলে লক্ষণীয়ভাবে খারাপই হচ্ছে। এই প্রশ্ন ধরে আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। আমরা দেখলাম যে সুনীল যোশী বাংলাদেশ জাতীয় দলের পরামর্শক হিসেবে আসছেন, স্পিন কোচ, অথচ সুনীল যোশীর থেকে 1000 টাইম বেটার বোলার হচ্ছে মোহাম্মদ রফিক, এনামুল হক মনি। এরা কি আমাদের জাতীয় দলে কোনো কাজে আসতে পারে না? মানে হোয়াই আমার সুনীল যোশী, মানে শুধু খালি কোচিং অ্যাবিলিটির কারণে, এই কারণে, কারণ মানে রফিকের ক্লাস তো অনেক অনেক উপরে। রফিক ভাই আসলে বাংলাদেশের নো ডাউট লেজেন্ড প্লেয়ারদের একজন, মানে আমাদের স্পিনার। হ্যাঁ, উনি যখন ছিলেন বাংলাদেশের 1 নম্বর বলার ছিলেন, উনিকে ছেড়ে আসার পর আমরা এখনও বলি রফিক ভাইয়ের বলার মানে রফিক ভাইয়ের মতো বলার আমরা হয়তো এখনও পাইনি, এটা কিন্তু আমরা বিভিন্ন সময় আলোচনায় বলি। তো হ্যাঁ, অবশ্যই রফিক ভাই, মনি ভাই, এনাদেরকে ইউজ করা যেত, বাট একটা জিনিস দেখতে হবে, মনি ভাই স্বাভাবিকভাবে কোচিংয়ে নেই, সে আম্পায়ারিংয়ে পুরো মনোযোগী, বলছে তাকে আনার জন্য হয়তো কোচিংয়ে আসতে পারে, বাট এটা কিন্তু অনেক সময় লাগবে। একটা কোচ কিন্তু এস্টাবলিশড হয়ে বাংলাদেশ টিমে কাজ করার জন্য তার যে কোচিং এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু খুবই প্রায়োরিটি দেওয়া হয়। রফিক ভাই কিন্তু ডিরেক্টলি কোচিংয়ের সঙ্গে ওইভাবে
সেভাবে ইনভলভ না। তারপরেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময়ে রফিক ভাইকে ইউজ করছে, এইচপিতে এনে বিভিন্ন স্পিন ক্যাম্পে তাকে ইনভলভ করছে। বাট আপনি যেটা বললেন সেটা হলে আমি তো সবসময় প্রায়োরিটি দিই যে আমাদের বাঙালি কোচরা যদি বাঙালি প্লেয়ারদের সঙ্গে কাজ করে, তাদের ভাষাগত যে ব্যাপারটা, এটা অনেক বড় একটা মানে আমার মনে হয় গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখবেন আমাদের যারা প্লেয়ার রয়েছে ইংলিশ ভাষা বোঝার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছিয়ে রয়েছি। হয়তো কোচ একটা জিনিস বলতে আছে সেটা অনেক সময় না বুঝে আমরা করে ফেলছি, কিন্তু দেশি ভাষা হলে হয়তো আমাদের জন্য কাজটা সহজ হবে। আমি জাহানারাকে মানে অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম যে কটনি ওয়ালশ বাংলাদেশ জাতীয় দলের কোচ, তুমিও পেসার, তার থেকে তুমি কি টিপস নিয়েছো? সে বললো তার সাথে তার এখন দেখাই হয়নি। মানে তোমরা কি চাও না যে মানে যারা বাংলাদেশ মূল দলের কোচ তারা এসে দু একদিন তোমাদের টিপস দেখ, তোমাদের কি কি সমস্যাগুলো একটু ধরিয়ে দিক? হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা মানে অনেক বড় সৌভাগ্যের ব্যাপার আমাদের কাছে। আর আমরা তো শুরু করেছি, আমরা বলবো এখনো আমরা অঙ্কুরেই আছি। যদি আমরা সামান্য টিপসটাও পাই তো আমরা অনেকটা এগিয়ে যাব মনে করি। আর এক্ষেত্রে ফরেন কোচ না, আমি বলবো যে বাংলাদেশে যারা পেস বোলিংয়ের কোচ আছেন বিগত দিনে আমাকে শুরু ছাড়া অনেক হেল্প করেছেন। বর্তমান সময়ে জ্যাকি স্যার, সরোয়ার ইমরান স্যার, ওনারা আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করছেন। আমি পার্সোনালি ওনাদের থেকে অনেক টিপস নিচ্ছি। ইভেন ফাহিম স্যার যিনি ব্যাটিং কোচ, ওনার থেকে আমি বোলিং টিপস নিয়েছি অনেক, উনি আমাকে অনেক হেল্প করেছেন। তো এই তিনজনের টিপস আমার এবার টুর্নামেন্টে অনেক কাজে দিয়েছে। সো যেটা আসলে মিট করা সম্ভব হয় না অনেক সময় মেইন স্ট্রিমের প্রত্যেকটা কোচিং স্টাফদের সঙ্গে। আমাদের নারী দলের ব্যাটিংটা খারাপ, সেক্ষেত্রে বাংলাদেশের অনেক ভালো ভালো ব্যাটসম্যান যারা মানে মূল দলে নেই, তারাও তো তোমাদের কাজে আসতে পারে যে ভাইয়া আমাদেরকে এটা একটু বলেন আমরা কিভাবে কি ইমপ্রুভ করতে পারি। যখনই আমরা আলাদা সময় করে যখনই যাদের সঙ্গে মিট করছি, দেখা হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়ালি হয়তো কোনো পরামর্শ নিয়ে নিচ্ছি, কিন্তু আসলে যদি একটা ওয়েতে আসতে হয়, ক্যাম্পে আসতে হয়, তাহলে এই ব্যাপারটা তো বিসিবি দেখবে। এটা তো বিসিবি দেখবেন, এটা সম্পূর্ণ ওনাদের ব্যাপার। আমার মনে হয় যে এটা খুব ভালো পয়েন্ট। আপনি কিন্তু আজকে খুব ভালো একটা পয়েন্ট মেনশন করেছেন যে ব্যাটিং কোচ হিসেবে যদি বাঙালি কোনো প্লেয়ারকে, সাবেক প্লেয়ারকে যদি ইনভলভ করা যায় যারা কোচিংয়ের সঙ্গে রয়েছে, কারণ আপনার একটা জিনিস অনেক ভালো প্লেয়ার কিন্তু হতে পারে, অনেক সময় কিন্তু কোচ হিসেবে ভালো নাও হতে পারে, কিন্তু কোচিংয়ের সঙ্গে আছে এবং ভালো কোচিং করাচ্ছে, ব্যাটিং কোচ হিসেবে কাজ করছে, এরকম কোনো কোচ যদি আমাদের মেয়েদের টিমের সঙ্গে কাজ করে, আমি শিওর যে তাদের ব্যাটিং ইমপ্রুভ হবেই। ওয়েল, এবার একটু আজকের খেলায় হাসি। পুনে টেস্ট 3 দিনে শেষ হলো। বিশ্বের সর্বশ্রেষ্ঠ দুটি দল র্যাঙ্কিংয়ে তারা খেললো এবং ইন্ডিয়ার বিশাল প্রায় 331 রানের মতো একটা বড় ব্যবধানে হার, 3 দিনে একটি টেস্টে হার, এই বিষয়টিকে কিভাবে দেখেন? অবাক করার বিষয় আসলে, ইন্ডিয়া যেভাবে খেলে যাচ্ছিল তারপরে এই রেজাল্টটা কিন্তু কোনোভাবেই কেউ ধারণাও করতে পারেনি। কারণ আমরা দেখেছি ইংল্যান্ডের সঙ্গে খেললো, বাংলাদেশের সঙ্গে খেললো, ইন্ডিয়া ডোমিনেট করেই খেলেছে বলতে হবে। যদিও বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে, বাট ইন্ডিয়া যেভাবে খেলেছে, তাদের দেশের মাটিতে যেভাবে খেলছে সবসময় এরকম ডোমিনেটই করে। আজকে এই শেষ হওয়ার পরে আমার মনে হচ্ছে যে এটা পুরো মিরাকেলই বলা যেতে পারে। অস্ট্রেলিয়া এইভাবে ইন্ডিয়াতে সেইভাবে ইন্ডিয়াকে চেপে ধরবে, এটা কিন্তু আমরা কল্পনাও করি না, এবং 3 দিনের টেস্ট মানে ম্যাচ শেষ হবে। সো আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া খুব সুন্দর হোমওয়ার্ক করে এসেছিল এবং মাঠে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করেছে। একটা জিনিস দেখবেন, এই টেস্ট ম্যাচে কিন্তু রান হয়েছে প্রচুর, মানে অ্যাটাকিং ক্রিকেট দেখেছি আমরা। 40টা উইকেট পড়েছে 3 দিনে। হ্যাঁ, 3 দিনে, এবং আপনি কিন্তু দেখবেন অ্যাটাকিং ক্রিকেট হয়েছে। দ্যাট মিনস এই ধরনের উইকেট অনেক সময় কিন্তু অ্যাটাকিং ক্রিকেট খেললে সেটা পজিটিভ হয়, মানে অনেক সময় ডিফেন্সিভ খেললে হয়তো আউট হয়ে যায়, রানটা হয় না। কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু ডিফারেন্ট থিওরি অ্যাপ্লাই করেছে এবং তারা কিন্তু সাকসেস হয়েছে, রান করেছে। অনলি স্মিথ যে সেঞ্চুরিটা পেয়েছে। তো এই উইকেট আমার মনে হয় যে শর্টস খেলাটা অনেক সময় সেফ, সেটাই কিন্তু স্মিথ করেছে এবং উইকেটটা খুব ভালো রিড করেছিল। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ দেই। এই টেস্টের ভিডিও ফুটেজটাকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের আর্কাইভে থাকা উচিত কিনা, মানে কোন কোন পরিস্থিতিতে সারভাইভ করার জন্য আসলে কি করা উচিত, মানে এটা দেখলে কিন্তু অনেক কিছু শেখার আছে আসলে। অবশ্যই আপনার মানে যে কোনো টিমের ভালো দিকগুলো যদি আমরা নিতে চাই, ফুটেজ দেখে সেখান থেকে নেওয়ার সুযোগ রয়েছে। আরেকটা জিনিস আপনি দেখবেন, এই ম্যাচটা ইন্ডিয়াও কিন্তু প্রচুর হোমওয়ার্ক করতে হবে নেক্সট ম্যাচের আগে, কারণ এই ম্যাচে তারা যেভাবে হারলো, আমার মনে হয় যে এখান থেকে কিন্তু তাদের ফাইট ব্যাক করার জন্য খুব ভালো প্ল্যান করে আবার আসতে হবে। বাংলাদেশের অবশ্যই নেওয়ার রয়েছে, কারণ কোন সিচুয়েশনে কীভাবে ব্যাট করতে হয়, কোন উইকেটে কীভাবে ব্যাট করতে হয়, ইভেন বলারের এগেনস্টে, এই জিনিসগুলো কিন্তু রিভার্স সুইংয়ে বাংলাদেশ যে বিট হলো, ঈশান্ত শর্মা বলেন, উমেশ যাদব বলেন, স্টিফেন স্মিথকে দেখলাম একটু শাফেল করে একটু উপরে উঠে বলগুলো খেলছে। আবার অস্ট্রেলিয়াকে দেখলাম একদম মিডল স্টিকের উপরে বল দিয়ে ঘোরাচ্ছে, অর্থাৎ যদি মানে অ্যাক্রস দ্য ক্রস খেললেই এলবি অথবা বোল্ড হওয়ার সুযোগ। মানে এই যে চেইনে বল করা, এগুলো কি আমাদের শিক্ষণীয় কিছু নাই? অবশ্যই, কারণ আপনার
আমি শিওর ব্যাটিং কোচ কিন্তু এগুলো নিয়ে কাজ করেন, কারণ যখন বল বেশি সুইং করে তখন কিন্তু ব্যাটসম্যানদের আমরা যখন ব্যাটিং করতাম বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে হতো অ্যাকর্ডিং টু সিচুয়েশন। অনেক সময় কিন্তু আপনি দেখবেন আমরা নর্মাল গদবাধা ক্রিকেট খেলি, আবার অনেক সময় উইকেট বুঝে কিন্তু ব্যাটিং স্টাইল চেঞ্জ করতে হয়, শাফল করতে হয়, যেটা আপনি বললেন অনেক সময় শাফল না করে খেলতে হয়। এটা হলো অ্যাকর্ডিং টু সিচুয়েশন আমাকে প্ল্যানটা সাজাতে হয়। ওই জিনিসটা কিন্তু ব্যাটিং কোচ রয়েছে আমাদের টিমে, সামারাবিরা রয়েছে, সে কিন্তু কাজ করছে, এবং যে যত ভালো কাজটা করবে এবং খুব তাড়াতাড়ি রিড করতে পারবে সিচুয়েশনটা, সেই কিন্তু মাঠে ইমপ্লিমেন্ট করতে পারবে এবং সেটা রেজাল্ট পাবে। অস্ট্রেলিয়া যেটা খুব সুন্দরভাবে করেছে আমি বলবো, মানে ওইরকম একটা উইকেটে। জাহানারা, বাংলাদেশের শ্রীলঙ্কা সফর রয়েছে, এই জায়গায় বাংলাদেশ দলের কেমন সাফল্য আশা করেন? এখন তো আমরা মোটামুটি টক্কর দেওয়ার মতো দল হয়ে গেছে শ্রীলঙ্কার সাথে এই সিরিজে। আমার মনে হয় বাংলাদেশ এবার খুবই ভালো রেজাল্ট করবে। আমরা রিসেন্ট তো খেলে এসেছি, পিসারা ওভাল গ্রাউন্ডটা ভালোই স্পোর্টি উইকেট। সো ওখানে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের যতটুকু আছে আমরা খেলতে পারলে ইনশাল্লাহ আমাদের ম্যাচ আমাদের থাকবে। ওইখানে তো আমি দেখলাম যে আমার যেটা মনে আছে 2007-এ আমার লাস্ট সফর, মানে সৈয়দ রাসেল খুব দ্রুত 4 উইকেট তুলে নিয়েছিল, মানে শ্রীলঙ্কার মানে একটু সুইং বলার যারা তারা অনেক ফেভার পায়। শ্রীলঙ্কার উইকেটটা কি আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়ার উইকেটের চেয়ে ডিফারেন্ট। এখানে কিন্তু বল একটু মুভমেন্ট বেশি হয়। পাকিস্তানে যেমন আমরা অনেকদিন যাবত ক্রিকেট দেখিনি ইন্টারন্যাশনাল, পাকিস্তানে একটু বাউন্স বেশি হতো, ইন্ডিয়া বাংলাদেশে একটু ব্যাটিং সহায়ক উইকেট বেশি হয়। বাট শ্রীলঙ্কায় কিন্তু স্পোর্টিং উইকেট, যেটা বললো ব্যাটসম্যান যদি ভালো খেলতে চায় সে রান করতে পারবে, বলার যদি মুভমেন্ট আদায় করতে চায় সেটাও সম্ভব। সো স্পোর্টিং একটা উইকেট কিন্তু শ্রীলঙ্কায় থাকে। সো এখানে সৈয়দ রাসেলের কথা যেটা বললেন, সবসময় কিন্তু এই ধরনের সুইং বলার এই উইকেটে আপনি দেখবেন চামিন দেওয়াস কিন্তু ডেঞ্জারাস বলার ছিল, বিকজ এই ধরনের উইকেটে বোলিং করে সে সুইং করে মুভমেন্ট করতো। সো এই ধরনের উইকেটে আমার মনে হয় যে আমাদেরও বেশ ভালো বলার রয়েছে, স্পেশালি মুস্তাফিজ ব্যাক করাতে আমার মনে হয় যে খুব ভালো একটা স্ট্রেংথ আমাদের জন্য। সোফার ভালো উইকেট পাচ্ছি এবং ভালো ক্রিকেট খেলছি, যেহেতু আমরা মনে হয় এই সিরিজে খুব ভালো কিছু আশা করতেই পারি। জানারা, আমরা যে প্রশ্নটা তোমার কাছে রাখতে চেয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশ 5 জন পেসার নিয়ে যাচ্ছে, তো শ্রীলঙ্কার কন্ডিশনে মানে যা দেখলে তাতে মনে হয় কি যে পেস বা স্পিন কোনটা বেশি সহায়ক হতে পারে মানে বর্তমান কন্ডিশন? আমি আবার ওনার হান্নান ভাইয়ের উত্তরেই ফিরে যাব, যে উনি যেটা বললেন যে ব্যাটসম্যান বা বোলার যদি চায়, বোলার চাইলেই সুইং করাতে পারে, ব্যাটসম্যান চাইলেই নিজের মতো করে খেলতে পারে। তো ওখানে স্পোর্টি উইকেট যেহেতু, সো আমরা যেটা করেছি যে আমরা বুঝতে পারছি যে ওটা ব্যাটিং উইকেট, কিন্তু আমি যেটা করেছি আমি প্রচুর সুইং পেয়েছি, ছোট হোক বড় হোক, যখন যেটা করাতে চেয়েছি এবার আমি পেরেছি, সেটা সফল হয়েছিলাম আমি। সো 5টা বোলার, আর যেহেতু মুস্তাফিজ টিমে ব্যাক করেছে, সো এই বেনিফিটটা আমাদের থাকছে। এবং 5টা পেস বোলার মানে এই না যে একটা টিমে 5টা পেস বোলার খেলতে পারবে না বা এটা একটা নেগেটিভ দিক থাকতে পারে, তা নয়। যদি চায় তারা প্রপার ইউটিলাইজ করতে এবং নিজের মতো করে বোলিং করতে তো পারবে। ওখানে সেই উইকেটটা আছে, গ্রাসি উইকেটও আছে এবং নন গ্রাসিও আছে। না সেক্ষেত্রে যেহেতু রুবেলের রিভার্স সুইং হয়, সেক্ষেত্রে বাংলাদেশের স্কোয়াড সাজালে যদি আমরা 3 জন পেসারও খেলাই তাহলে রুবেলের জায়গাটা কই? মানে আমার কাছে মনে হয় যে তাসকিন আমাদের মেইন স্ট্রাইক বলার হিসেবেই খেলবে, আর এখানে বাকি যে 4 জনের রয়েছে সেখানে রাব্বি রেগুলার খেলছে, আমরা দেখলাম ইন্ডিয়ার সঙ্গে টেস্ট খেলছে, ব্যাটিং এর কারণে সে অটোমেটিক চয়েস, ব্যাটিং এর কারণে এখন আমাদের ওই উইকেটটা আসলে দেখতে হবে। এবং রুবেল কিন্তু বিসিএল খেললো, টিম থেকে বাদ পড়ার পরে বিসিএল খুব ভালো বল করেছে এবং রুবেল কিন্তু তার সেই আগের রিদমটা ফিরে পেয়েছে। সবচেয়ে বড় জিনিস যেটা, যে জোরে বল করছে এবং রিভার্সও পাচ্ছে। আমরা জানি যে রাব্বি এবং রুবেল কিছুটা সিমিলার অ্যাকশন, দুজনেই কিন্তু রিভার্স বল করতে পারে, রাব্বিও পারে। তো সেই ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট অবশ্যই এখানে যে একটা ম্যাচ খেলবে সেখানে রুবেলকে আরেকবার দেখবে যে আসলে কেমন করছে প্র্যাকটিস ম্যাচে, ওটা দেখে মনে ডিসিশন নেবে যে রাব্বি খেলবে না রুবেল খেলবে। আর মুস্তাফিজ যদি খেলে তাহলে 3টা সিমার অটোমেটিক খেলছে মনে হয়। সুভাশিসকে হয়তো এই মুহূর্তে আমরা নেক্সট অপশন হিসেবে রেখে দিচ্ছি 5 জনের মধ্যে। তো আমার হিসেবে আসলে তাসকিনের সঙ্গে রুবেল এবং মুস্তাফিজ আসে যদি আমরা 3 সিমার নিয়ে খেলি। আসলে টিম ম্যানেজমেন্ট অলরেডি কিন্তু ডিক্লেয়ার করার সময় বলেছে যে আমরা যে উইকেটটা দেখবো অ্যাটমসফিয়ারটা কেমন, সেটা বুঝে হয়তো 3 জনে যাবো না 2 জনে যাবো, এটা বুঝে হয়তো নেবে। বাট আমার মনে হচ্ছে 3 জন সিমার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে। প্রস্তুতি ম্যাচের কারণে কি 5 সিমার নিয়ে যাওয়া? সেটাও হতে পারে। আপনি দেখবেন আসলে আরেকটা জিনিস কি, টেস্ট ক্রিকেট যখন খেলতে যায় 2 ম্যাচের সিরিজ, আমাদের 2টা টেস্ট ম্যাচ খেলবো, সেখানে কিন্তু যে ব্যাটসম্যানরা রয়েছে তার চেয়ে বেশি ব্যাটসম্যান দরকার নেই। ফর এক্সাম্পল আমরা যদি লাস্ট টিমও দেখি, সেখানে খুব বেশি চেঞ্জের অপশন নেই। মোসাদ্দেক হয়তো বা সাব্বিরের জায়গায় আসতে পারে বা নাও আসতে পারে, এই একটা অপশন। আর লিটনকে রাখা হয়েছে, মুশফিক যদি কোনো কারণে কিপিং করতে না পারে তাহলে হয়তো লিটনকে কিপিং করানো হবে, সেই ক্ষেত্রে হয়তো সাব্বিরের জায়গায় লিটন আসতে পারে। এই দুটো অপশন রয়েছে লিটনের মধ্যে। মানে লিটন দাস যে বাংলাদেশ জাতীয় দলে মানে 15 জন বা 16 সদস্যের ভিতরে থাকে, মানে ক্রাইটেরিয়াটা কিসের? মানে বেস্ট কে, সোহান না লিটন দাস কোন ক্রাইটেরিয়াতে জাতীয় দলে ঢুকে? আসলে এই মুহূর্তে সোহান বাংলাদেশের বেস্ট কিপার, এটা কিন্তু আমরা সবাই নির্দ্বিধায় স্বীকার করি।
কিন্তু ব্যাপারটা হচ্ছে টেস্ট ক্রিকেটে কিন্তু কিপিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ইম্পর্টেন্স দেওয়া হয়, যেটাতে লিটন কিন্তু রিসেন্টলি বিসিএল একটা 200 রান করেছে, সেটা হয়তো টিম ম্যানেজমেন্ট আবার চিন্তা করেছে। যদি আপনি গত এক বছরে যেভাবে আউটগুলো হলো, মানে যা তার আউটের, তাতে তো মনে হয় না যে সে খুব উঁচু মানের একজন খেলোয়াড়। ট্রু, তার আউটের ধরনগুলো আসলে আমাদের পছন্দ হয়নি, কারণ আমি খুব কাছ থেকে তাকে দেখেছি, আবাহনীর কোচ ছিলাম সে তখন তাকে দেখেছি, 2 বছর আবাহনীতে পেয়েছি, পাশাপাশি ইসলামী ব্যাংক বিসিএল 1 বছর তার সঙ্গে কাজ করেছি বিসিএলে। তো আমি কাছ থেকে দেখেছি তার ব্যাটিংটা আসলেই ভালো, বাট আনফর্চুনেটলি হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে খুব একটা সার্ভাইভ করতে পারেনি। বাট তার ব্যাটিং যদি আপনিও দেখেন, রেগুলার দেখা হয়, টিম ম্যানেজমেন্ট যে বিশ্বাসটা রেখেছে যেটা যে কেউ রাখতে পারে আমার মনে হয়, সেই বিশ্বাস থেকে হয়তো লিটন যেহেতু 200 রান করেছে, রানে ফিরে এসেছে, আমার মনে হয় লিটনের উপর আরেকবার ভরসা রাখতে যাচ্ছে। জানো না, সাব্বির আর মোসাদ্দেককে নিয়ে একটা প্রশ্ন। আপনি একজন ক্যাপ্টেন তো ছিলেন, তো সেই আপনার কাছে কি মনে হয় যে সাব্বির মোসাদ্দেকের মধ্যে বেস্ট অপশন কে? দুজনই রাইজিং প্লেয়ার এবং দুজনই ইয়াংস্টার, দুজনই ভালো। তো যদি আমার কাছে অপশন থাকে আমি দুজনকেই রেখে দিব টিমে। ডিপ্লোম্যাট অ্যানসার। না আসলে আপনার আমার মনে হয় যে দুজনই ভালো, নো ডাউট, বাট টু বি অনেস্ট লঙ্গার ভার্সন ক্রিকেট যদি আমরা চিন্তা করি, মোসাদ্দেক যেহেতু 1 বছরে 3টা 200 মারার এক্সপিরিয়েন্স তার রয়েছে, লঙ্গার ভার্সন অনেক সময় উইকেটে থাকার এক্সপিরিয়েন্স তার রয়েছে, সেই দিক থেকে হয়তো মোসাদ্দেককে কিছুটা এগিয়ে রাখা যায়। বাট সাব্বিরও কিন্তু আপনি দেখবেন টেস্ট ম্যাচ শুরু করার পরে কিন্তু খারাপ খেলেনি, 50 রান কিন্তু 3টা অলরেডি করেছে, সো সেও ভালো খেলছে। কিন্তু যদি ওই লঙ্গার ভার্সনের জন্য যে লম্বা সময় উইকেটে থাকতে হবে, বড় রান করতে হবে, সেদিক দিয়ে মোসাদ্দেক একটু এগিয়ে। বাংলাদেশের বিপক্ষে করুণ নায়ারের 300 রান করার পরও জায়গা হয়নি, হয়েছে অজিঙ্কা রাহানেকে। আসলে দল তাকেই চায় যে সেট ব্যাটসম্যান। আমার কে কী করলো দরকার নেই, আমরা যারা বাইরে আছি আমরা দেখবো যে দলের বেস্ট কম্বিনেশন নিয়ে বাংলাদেশ মাঠে নামুক, সেই জায়গাটা তো হয় না। সেই জায়গাটাতে ইমরুলের মতো ছেলেকে আমরা দলে পাই না, মানে বেস্ট টেস্ট কম্বিনেশনকে ইমরুল তামিম, সেই জায়গায় কোচের ডিজায়ার হচ্ছে সৌম্য সরকার, সেই জায়গায় কোচের ডিজায়ার যদি 8-এ সাব্বির হয়, মোসাদ্দেক বাইরে, তাহলে কিভাবে আপনি কম্বিনেশনটা ঠিক করবেন? না আসলে আপনি একটা জিনিস দেখবেন, ইমরুলকে কিন্তু মানে কোচ বাদ দিনে সে ইনজুরির কারণে বাদ পড়েছে, পরিবেশ পরিস্থিতির কারণে। আপনি দেখবেন ইনজুরির কারণে কিন্তু সৌম্যকে সুযোগ দিয়েছে, সৌম্য কিন্তু রান করেছে। আমি আপনার সাথে একমত না। আপনি যদি দেখেন যে ইংল্যান্ড সিরিজের আগে ইমরুল কিন্তু আউট অফ দ্য টিম, ইমরুল প্রস্তুতি ম্যাচে 100 মারার পরে টিমে, তাহলে ইমরুল যদি ওই ম্যাচে যদি ধরেন 5 রান করলো, তাহলে ইমরুল তো এই সিরিজে থাকতো না। অথচ এই ইংল্যান্ড সিরিজ দিয়ে তো ইমরুলের আবার উত্থান। না এখানে একটা বিষয় হলো, ইমরুল কিন্তু শর্টার ভার্সনের জন্য আমরা তাকে কিন্তু সৌম্যর চেয়ে বেটার র্যাঙ্কিংয়ে রাখি না। আমরা যদি ওয়ানডে বা টি20 দেখি, ইমরুলকে কিন্তু টেস্টের জন্য আমরা সবসময় এগিয়ে রাখি, বাট ওয়ানডে এবং টি20 জন্য আমরা সৌম্যকে আগাই। সো ইমরুল কিন্তু টেস্টে অটোমেটিক কিন্তু খেলছে। আপনি যদি ইংল্যান্ডের সঙ্গে সেই খেলার কথা বলেন, তার আগে কিন্তু লম্বা সময় আমরা টেস্ট ক্রিকেটের বাইরে ছিলাম, অনেকদিন ইমরুল কিন্তু টেস্ট ক্রিকেট খেলেনি বা ম্যাচ খেলার সুযোগ পায়নি, সেই কারণে হয়তো সৌম্যকে নিয়ে একটু চিন্তা করা হচ্ছিল। বাট যখনই রান করেছে, ইমরুলকে কিন্তু আবার অটোমেটিক টেস্টে ফিরিয়ে আনা হয়েছে। সৌম্য গত 1 বছরে যতটা সুযোগ পেয়েছে, বাকিরা ওগুলা পাচ্ছে না কেন? আপনার বাইরে তো অনেক প্লেয়ার আছে, শাহরিয়ার নাফিস আছে, নাসির আছে, আরও তো প্লেয়ার আছে, তারা ওই সুযোগগুলো পায় না কেন? এটা আসলে টিম ম্যানেজমেন্ট খুব কাছ থেকে দেখছে প্রতিটা প্লেয়ারকে। আপনার হয় কিছু প্লেয়ার আছে খুব ট্যালেন্টেড, হয়তো কিছু সময় পারফর্ম করছে না, বাট ক্যাপ্টেন বা কোচ কিন্তু খুব ভরসা রাখে তার উপর যে না আমার এটা কি প্লেয়ার, তাকে ফিরিয়ে আনার জন্য খেলানো দরকার, এবং সে যখন ফিরে আসবে সবার চেয়ে অনেক ডিফারেন্স করে দিবে। আপনি দেখবেন সৌম্যর উপর ভরসা রেখেছে, যদিও দেরিতে হয়েছে, বাট সে কিন্তু ফিরে এসেছে, এবং ফিরে আসার পরে কিন্তু সে ডোমিনেট করছে। মানে তার ব্যাটিং স্টাইলটা যে কোনো বলারের উপর সে ডোমিনেট করে খেলে, যেটা একজন কোচ হয়তো পছন্দ করে, হয়তো আমাদের হাতুড়ে সেটা পছন্দ করছে। এক এক কোচের আসলে এক এক থিওরি থাকে, যেটাতে সৌম্যকে সে এগিয়ে রাখছে, এবং সৌম্য কিন্তু অবশেষে রানে ফিরেছে, যেটা আমরা অনেকদিন অপেক্ষায় ছিলাম, বাট তার রানে ফিরে কিন্তু আমাদের দলের জন্য অনেক উপকারে এসেছে। অবশ্যই বাস টেস্টে আরও সেট ব্যাটসম্যান দরকার। এনিওয়ে, মুশফিককে নিয়ে অনেক কথা হয়, আপনি যখন ক্যাপ্টেন ছিলেন আপনাকে নিয়েও কথা হয়, মানে টিম চলাকালীন এইগুলো আসলে কতটা প্রভাব পড়ে ম্যাচের উপর? কি ধরনের কথা? মুশফিককে নিয়ে, মুশফিক উইকেট কিপিং করবে, ছাড়বে কি ছাড়বে না, এই নানা ধরনের কথা উঠে না? দেখুন, এই যে আপনি যে সুন্দর করে বললেন না, আমি একটা পাল্টা প্রশ্ন করে বসলাম যে কি ধরনের কথা। আসলে কি যে দর্শক বাইরে থেকে অনেক প্রশ্ন করবে, অনেক কথা বলবে। ভাইয়া যেমন এইমাত্রই বললেন যে ম্যানেজমেন্টটা অনেক কাছ থেকে দেখছেন, কি করছেন, কিভাবে করলে সে কতটুকু দিতে পারবে, তার উপর কতটুকু ভরসা রাখা যায়। ঠিক তেমনই মুশফিক ভাই কিন্তু আমরা সবাই জানি উনি 1 নাম্বার কিপার, এবং উনি বেস্ট কিপার। দলের প্রয়োজনে বেস্ট ব্যাটসম্যান, অনেক প্রয়োজনে উনি কিন্তু টাফ একটা ক্যাচ ধরেও ম্যাচ জেতানোর দিকে উনি অনেকটা কন্ট্রিবিউশন রেখেছিলেন, এবং উনি কিন্তু নির্ভরযোগ্য একটা ব্যাটসম্যান এবং সলিড একজন বেসিক ব্যাটসম্যান। সো এইখানে
হয়তো উত্থান পতন থাকবেই ক্রিকেটারের, প্রত্যেক ক্রিকেটারই থাকে, অনেক সময় মিস যায়, অনেক সময় কেউ ইচ্ছা করে মিস করে না, রান পায় না, বা অনেক সময় রান করে যাচ্ছে। সো বাইরের দর্শকরা তাদের মনোভাব ব্যক্ত করবে, এখানে আসলে আমাদের ক্রিকেটারদের কিছুই করার নেই। বলুন যে ম্যাচের উপর প্রভাবের কতটা পড়ে একজন ক্যাপ্টেন? না, এখানে আমি মনে করি না যে ম্যাচের উপর প্রভাব পড়ে, কারণ আমি দেখছি আমরা খেলছি কাদের জন্য? আমরা দেশের জন্য খেলছি। দেশটা কাদেরকে নিয়ে? পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে, এবং ওই মানুষগুলাই তো দর্শক। তো দর্শক একটা নেগেটিভ কথা বলবেই, সেইটার উপর মন খারাপ করে যদি আমরা নেগেটিভ প্রভাবে আমরা খারাপ পারফরমেন্স করি, তাহলে দেশকে আমরা কিছু দিতে পারবো না। সো ওখান থেকে পজিটিভ ইন্সপিরেশন নিয়ে যদি আমরা ভালো পারফর্ম করার চেষ্টা করি, তাহলে আলটিমেট দেশই পাচ্ছে বেনিফিট। তো সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি না আমার দিক থেকে কোনো প্রভাব পড়েছে এবং পড়বে। আমি মনে করি না মুশফিক ভাই শক্ত মনের মানুষ, এই জন্য হয়তো পড়েনি। বাট মুশফিককে ফ্রি রাখা উচিত কিনা অ্যাজ এ ব্যাটসম্যান, মানে অ্যাজ এ ক্যাপ্টেন, এবং তাকে টিম গঠনে মানে বড় শক্তি হিসেবে ধরা উচিত কিনা? মানে সেরা 11 যেটা মাঠে নামে সেটা মুশফিক ডিসাইড করুক যে দিস ইজ মাই 11। আর মানে সিলেক্টররা টিম দিল, 11 জন মাঠে নিয়ে নামবে, সেটা মুশফিকের দায়িত্ব। নোবডি ক্যান সে যে না, আলটিমেটলি কিন্তু এটাই এখন নিয়ম। একটা সময় ছিল যখন হয়তো ক্যাপ্টেন অতটা ভূমিকা রাখতো না, বাট এখন কিন্তু সিলেক্টর যারা রয়েছে তারা টিমটা দিয়ে দিচ্ছে, 14 জন বা 15 জন বা 16 জন যতজনই হোক, তারপরে কিন্তু কোচ এবং ক্যাপ্টেন মিলেই টিমটা করে, এবং ক্যাপ্টেনের এখন খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়। একটা সময় কিন্তু আমি আমার সময়ের কথাই বলতে পারি, তখন কিন্তু ক্যাপ্টেন অবশ্যই টিম চাইতো, বাট ক্যাপ্টেনই সবসময় ডিসিশন মেক করতে পারতো না। বাট এখন ক্যাপ্টেন যেটা চায় 70% কিন্তু সেটাই হয়। হ্যাঁ, কোচের একটা বড় ভূমিকা রয়েছে। এই বছর আমরা এইবার দেখছি যে হাতুড়া খুব ভালো, বাট হাতুড়া কিন্তু ক্যাপ্টেনের সঙ্গে কোঅর্ডিনেশন করেই সেটা তৈরি করছে, এবং আমি শিওর যে ক্যাপ্টেন যেই টিমটা চাচ্ছে ম্যাক্সিমাম সময় সেটাই পাচ্ছে। হয়তো বা কিছু কিছু সময় কোচের কারণে হয়তো একটা দুটো প্লেয়ার এদিক ওদিক হতে পারে, বাট ক্যাপ্টেন সোফার এখন পর্যন্ত হ্যাপি। যেটা আমরা মুশফিককে দেখেছি, মাশরাফিকে দেখেছি, তারা কিন্তু দুইটা ফর্মেটেই আমার মনে হয় যে টিম করার সময় কোচের সঙ্গে খুব একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে টিমটা করছে, এবং আলটিমেটলি যদি সেটা না হতো তাহলে কিন্তু আমরা রেজাল্টও পেতাম না। আপনি একটা জিনিস দেখেন যে স্মিথ ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ জেতালো, এখানে তার ভূমিকা রাখলো কারা? স্পিনাররা, তার বোলাররা নিজের। তাহলে একটা ক্যাপ্টেন তখনই সফল যখন তার বোলাররা 100% সাকসেস হয়, মানে ফিডব্যাকটা তো তারাই দেয় অবশ্যই। তো বাংলাদেশের যেই দুর্বল এবং একদম অনভিজ্ঞ একটি বোলিং ইউনিট, পেস আক্রমণ যেটাই বলেন, তো সেই জায়গায় যদি তার বোলাররা তাদের ওই সাকসেসটা না দেয়, তাহলে মুশফিকের সাফল্যটা আসবে কোত্থেকে? এটা খুবই স্বাভাবিক। শুধু মুশফিক না, আপনি যে কোনো টিমই যখন বেস্ট 11 মাঠে খেলতে নামছে, ব্যাটসম্যানের দায়িত্ব রান করা। ব্যাটসম্যান যদি রান না করে, সেটা ক্যাপ্টেনও কিছু করতে পারবে না, কোচও পারবে না। আলটিমেটলি প্লেয়ারকেই করতে হবে। যখন তার হাতে বল দেওয়া হবে সে বলার, যখন ব্যাট হাতে দেওয়া হবে সে ব্যাটসম্যান। সো আলটিমেটলি প্রতিটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল তার গেমটা জানতে হবে যে তাকে কী করতে হবে, এবং এটা জানে বলেই তারা ন্যাশনাল প্লেয়ার, তারা বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করছে। এবং আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে খুব বেশি তর্ক বিতর্ক নেই। কোচ এবং ক্যাপ্টেনের আন্ডারস্ট্যান্ডিং ভালো সোফার আমরা দেখছি, এবং বাংলাদেশ টিমের রেজাল্টও কিন্তু ডে বাই ডে ইম্প্রুভ, যেটা কিন্তু আপনি নিউজিল্যান্ড সিরিজও আমরা যদি টেস্ট দেখি, আমরা ভালো ক্রিকেট খেলেছি অবশ্যই বলতে হবে। ওকে, হান্নান সরকার এবং জাহানারা, আপনাদের জনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করলাম গ্যালারি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।